বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো এক সেকেন্ড লাগতো। আমাকে তো কতবার বলেছে, क्या चाहिए, हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে 7,000 লোক, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি, তোমরা যাচ্ছ না। দাঁড়াও ভাই, একটু চুপ করো। আমি আপনাদের বলি, আমি বলেছিলাম যখন মসজিদের মাইক কেড়ে নেওয়া হচ্ছিল যে তোমরা একটা কেস করো, করেনি সে। বকরিদের ব্যাপার নিয়ে আখরুজ্জামানকে দিয়ে মহুয়া মৈত্র কেস করলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। যদি কোনোদিন কোনো ভালো কর্ম করে থাকি, যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কর্মই ধর্ম মাথায় রাখবেন, সেটা মেনে চলবো। ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে এই শিক্ষাই আমরা পেয়েছি। আরে ভাই, কোথায় ঢোকাচ্ছ? জায়গা নেই ঢোকাবার, ওখানে বসুন। হ্যাঁ, পারবে কিনা বসতে সেটাও তো দেখো। অনেকের কোমরে চোট থাকে, প্রবলেম থাকে, বসতে পারে না। যাই হোক, বসবার জায়গা দেয়নি। যে তিরপলগুলো পাতা হয়েছিল সেগুলো পুলিশ সরিয়ে দিয়েছে, আমি দেখলাম, শতরঞ্জিগুলো। তারপরে কল্যাণ তো নিজে গিয়ে একটা প্লাস্টিকের তিরপল পাতলো। সবাই দাঁড়িয়ে আছেন দূরে দূরে, মাইকের কথাও শুনতে পাচ্ছেন না। বাইরে বাইরে আমাদের রাষ্ট্রবিরোধী, রাষ্ট্র সন্ত্রাসের ব্যানার পেছনে পুলিশ লাগাতে দেয়নি। দেখুন, আমরা সামনে লাগিয়ে দিয়েছি। লাগাম ছাড়া সন্ত্রাস ও যথেচ্ছ বুলডোজার দিয়ে ধ্বংসের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর দাবিতে ধর্ণা। কত হকারের চাকরি গেছে, অনেক হকার। মনে রাখবেন, সংসার চালাতো রাস্তায় বসে দুটো জামা কাপড় বিক্রি করে। হ্যাঁ, রাস্তা পুরো দখল হোক, এটা আমরাও চাইনি। সেই জন্য আমরা গাড়িও করে দিয়েছিলাম, আইডেন্টিটি কার্ডও করে দিয়েছিলাম, একটা সাইডে বসার কথা বলেছিলাম। কালীঘাটে স্কাই ওয়াক হয়েছিল, শুনে রাখুন।
অনেক হকার ছিল সামনে। আমি 3টে মিটিং করলাম, করে বললাম আমি তোমাদের হকার মার্কেট টেম্পোরারি বানিয়ে দিচ্ছি, আর যখন স্কাই ওয়াক মন্দিরের হয়ে যাবে তোমাদের জায়গা দেবো, তোমরা সেখানে এসেই বসবে। দেখে আসুন হকার মার্কেট, এসি তো মার্কেট তৈরি হয়েছে কিনা ওখানে কালীঘাট মন্দিরের পাশে, এবং স্কাই ওয়াকে পাশে ওদের দোকান হয়েছে কিনা। যখন দক্ষিণেশ্বর মদনের কনস্টিটুয়েন্সি, কামারহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে নিয়ে, পুলিশকে নিয়ে, দক্ষিণেশ্বরের অথরিটিকে নিয়ে, টেম্পল অথরিটি, আমি 4বার মিটিং করেছি, কোর্টেও কেস হয়েছে। তারপর দোকানদারদের বুঝিয়ে বলেছি তোমাদের টেম্পোরারি বসার জায়গা দিচ্ছি, তোমরা বসো, তারপরে যখন স্কাই ওয়াক হয়ে যাবে তোমাদেরটা আবার তোমাদের জায়গা ফিরিয়ে দেব। এর নাম হচ্ছে জীবন ও জীবিকা বাঁচানোর লড়াই। আজকে লক্ষ লক্ষ মানুষের, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, টিভি আমি দেখি না, অনেকদিন ধরে দেখি না, কারণ টিভি দেখলে মাথা খারাপ হয়ে যায়। টিভি যে দেখবেন তার মাথা যাবে, টিভি আমরা দেখি না। আমার কাছে কেউ কেউ সোশ্যাল মিডিয়ার কোনো নিউজ ফরওয়ার্ড করেন, যেটা ভালো লাগে আমি অন্যকে দিই। আমি দেখছি বীরপাড়ার চায়ের বাগানের মা বোনেরা কাঁদছে, তারা রাজবংশী অথবা তপশিলি। ভাই, পুলিশের বন্ধুরা গল্প করতে গেলে আপনারা একটু পিছিয়ে করুন দয়া করে, কারণ আমাকে তো মাইকে চিৎকার করতে হচ্ছে, এটা তো হ্যান্ড মাইক। আর আমাদেরও যদি কেউ থাকেন কথা বলেন পুলিশের সাথে, প্লিজ দয়া করে চুপ করুন, আর তা নাহলে বলুন আমি উঠে যাচ্ছি। আমি যেখানে বসে আছি ইটের মতো শক্ত, বসাও যাচ্ছে না। তা সত্ত্বেও আমার জীবনের জেদ অনেক বড়। যে মানুষটা 26 দিন অনশন করতে পারে, যে মানুষটা 21 দিন ধর্মতলায় ধর্ণা দিতে পারে, যে মানুষটা সিঙ্গুরে 14 দিন ধর্ণা দিতে পারে, যে মানুষটা ভিখারি পাসওয়ানের ওখানে ধর্ণা দিতে পারে, সেই মানুষটাকে ভয় দেখিয়ে আপনারা কোথাও আটকাতে পারবেন না। না না, আমার নামে কোনো ধ্বনি দিতে হবে না, মানুষ বাঁচুক, কর্মীরা বাঁচুক। শুনুন, যখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে তৈরি হলো, আজকে দেখছেন মাত্র 45 মিনিটের মধ্যে আপনারা তৃতীয় ব্রিজ হয়ে চলে যাচ্ছেন রানাঘাট, নদিয়া, ব্যারাকপুর, বড়মার ওখানে। এইটা যখন করতে গেলাম আমার কাছেও বাধা এসছিল। 43টা বাড়ি ছিল, তাদের কোনো অন্যায় ছিল না, সেই বাড়িটা তারা নিজেরা জীবন দিয়ে তৈরি করেছেন, সারা জীবন আছেন। আমি যখন বললাম ঠিক আছে, ও দাঁড়িয়ে আছে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? গায়ের উপর কেউ ওঠেনি, আপনি তো ওখানে বসে আছেন। সবসময় বাড়াবাড়ি করবেন না। আপনারা আমার বক্তৃতাটাই নষ্ট করে দিচ্ছেন। আমাকেও কর্মীদের পাহারা দেওয়ার জন্য রাতের পর রাত জেগে থাকতে হয়েছে। ইলেকশনের 2 দিন আগে থেকে অভিষেকও জেগেছে, কল্যাণরাও জেগেছে, আমাদের সব সহকর্মীরা জেগেছে। রাতের বেলায় কিভাবে মারা হয়েছে, একজনকে জিজ্ঞেস করেছেন আমাদের কোনো একজন এমএলএ যে আপনি কেন এসব করছেন, আপনার ওখানে এত বাড়ি ভাঙলো, 7,000 লোককে উচ্ছেদ করলো, আপনি তো তাদের পাশে দাঁড়ালেন না। আর কল্যাণ তো বলেই দিয়েছে বাড়িগুলো তৈরি কিভাবে হয়েছে। কিন্তু আমি যেটা বলি, বেআইনি বাড়িও যদি কেউ করে থাকে তার একটা সিস্টেম আছে, তাকে হিয়ারিং নোটিশ দিতে হয়। আগে নোটিশ দিতে হয়, তারপরে তাকে তার বিল্ডিং এর প্ল্যানটা জানিয়ে বলতে হয় যে কোনটা ডিভিয়েশন হয়েছে, তারপরে হিয়ারিং এ ডাকতে হয়। হিয়ারিং এ ডাকার পরে পেনাল্টিও একটা চার্জ আছে।
পেনাল্টিতেও যদি না হয় তাহলে তাকে ডিহ্যাবিলেট করতে হয়। লোকগুলো আজকে কোথায় গেল একবারও খবর নিয়েছেন? আর যে লোকগুলোর উপর সবচেয়ে বেশি অত্যাচার হলো তারা আজকে গদ্দারদের হাত ধরছে। এর থেকে বড় মির্জাফর আর কে হতে পারে? বলছে আমাকে সম্পদ বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে। তোমার পরিবারটা পরিবার, মানুষের পরিবার পরিবার নয়, কর্মীদের পরিবার পরিবার নয়, যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবার পরিবার নয়। আমার এমএলএ দিলীপ মণ্ডল জেলে আছে, কই মাথা নত তো করেনি। আজকে আমাদের বর্ধমান জেলার প্রেসিডেন্ট, দীর্ঘদিনের বয়োজ্যেষ্ঠ নেতা, আসার আগে শুনলাম কাটোয়ায় রবীন চ্যাটার্জিকেও অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কাউন্সিলর পয়েলগাঁও কেসে যখন বাবা মাকে দেখার কেউ ছিল না বেহালায়, সুদীপ বলে আমার কাছে আসতো এবং তাকে দিয়ে পরিবারটাকে আমি পাশে দাঁড় করিয়েছিলাম। বড় পুজো কমিটির সাথে সে যুক্ত। যাকে তাকে দিয়ে লিখে দিচ্ছি ও আমাকে 5 লাখ টাকা চেয়ে, যাদের প্রমাণ দেখাও। প্রমাণটা কোথায়? তোমার কাছে যে 5 লাখ টাকা চেয়েছে তোমাকে তো এভিডেন্স দেখাতে হবে। প্রথমে পুলিশ বলছে থানায় এসো, থানায় গেলে অ্যারেস্ট করছে, করার পর এফআইআর করছে। তারপরে 2 দালাল বসে আছে এখানে, বিগ বস, যারা ইলেকশন লুট করেছিলেন তারা আজকে সর্বোচ্চ পদে গিয়ে বসেছেন। দলদাস দুটো, একটা দল আর একটা দাস। যারা ইলেকশন লুট করলেন, কাউন্টিং লুট করলেন, তারা গভর্নমেন্টের হয়েছে একটা হোতা একটা ভোতা। এবং তারা বলে দিচ্ছে গেজা কেস দিনের পর বেল পাবে না, আর্মস কেস দিন, রেপ কেস দিন। আর রেপটা করলো কাকে? প্রমাণ কর। এই তো দুর্গাপুরে অত্যাচারিত হলো, কই আজ তো কেউ প্রতিবাদ করছেন না? কোথায় গেলেন? কেন রাস্তায় নিয়ে প্রতিবাদ করছেন না? আমি আসছি, আপনাদের থেকে খবর আমি বেশি রাখি। বেহালায় একটি মেয়ের ওপর গণধর্ষণ হলো, কই সব মুখ লুকিয়ে রাখলেন। ছোট্ট একটি বাচ্চা স্কুলে মারা গেল ট্রিটমেন্ট না পেয়ে। কোথায় হিউম্যান রাইটস কমিশন? দিল্লি। আগে একটা পিঁপড়ে কামড়ালেও হিউম্যান রাইটস কমিশন, কমিশন, মহিলা কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, মাইনরিটি কমিশন, এনআইএ, সিবিআই, ইডি, সিডি, সব নিয়ে দিল্লির নেতারা। এই 5 বছর 10 বছর তো দেখছেন বিজেপি ক্ষমতা আসার পর এখানে মনে হচ্ছিল আমরা সবাই শান্তি, ওরা হচ্ছে মন্ত্রী। আমাদের একটা গাড়ি চলতো তো ওনাদের সাথে দিল্লি দেয়া সেন্ট্রাল ফোর্সের 10টা গাড়ি চলতো। বাবুরা দুধে ভাতে থেকেছেন। বলুন তো, জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোনো একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছেন? তাহলে আজকে আপনারা আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের সরাবো না। বিজেপির লুম্পেনরা বলছে শোন, একজনকে গুলি করলেও 14 বছর জেল হবে, আর 4 জনকে গুলি করলেও 14 বছর জেল হবে। অভিষেককে গুলি করে দে, কল্যাণকে গুলি করে দে, তৃণমূলের নেতাদের গুলি করে দে। এই তোমাদের শিক্ষা? যারা জীবনটা সোজা হয়ে চলতে পারে না তাদের মাথা উঁচু কি করে হবে?
শাসক হবে নম্র, এটা শাসকের ধর্ম। আর শাসক যদি হয়ে যায় দুরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী, অত্যাচারী, গণতন্ত্র হত্যাকারী, অ্যারেস্ট করছেন সবাইকে। মনে রাখবেন, আপনার দিল্লির সরকার চিরকাল থাকবে না। বিনাশের শুরু হয়ে গেছে। আরে অত দূর যাচ্ছিস কেন? বস না, তুই কি জানিস 29 হবে না, 95 হবে না, 26 হবে? তোমরা তো করে জেনে বসে আছো। এটা তোমাদের, এগুলো ঠিক করার ব্যাপার নয়, আমাদেরও নয়। পথ দেখাবে। আজকে দেখলে তো আমাদের স্টেজ করতে দিল না, আমাদের মাইক্রোফোন দিল না। আমি বাড়ির হ্যান্ড মাইক পেয়েই চলে এলাম। আর একটা কোনো একটা গোডাউন টোডাউন হবে যার উপরে বসে আছে, এবং সেটা এত শক্ত যে বসে যাচ্ছে না। তাও মনে রাখবে, মেরুদণ্ডটা শক্ত আছে। মেরুদণ্ড শক্ত থাকলে শরীরটাকেও নিজের মতো করে শক্ত করা যায়। তোদের থেকে আমি অনেক শক্ত, যাবো। আমি আপনাদের আবার বলি, যেখানেই যে মিটিং করছে পুলিশ পারমিশন দিচ্ছে না। ঠিক আছে, দরকার নেই, আপনি পুলিশকে আর চিঠি লিখবেন না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, হেঁটে যাওয়ার অধিকার তো আপনার আছে। যদি কেউ ডাক শুনে তোর না আসে, 4-5 মিলে রাস্তায় হাঁটুন, দেখি তো কে বাধা দেয়। আমি তো আছি। আমি এক কথা বারবার বলি না, আমি প্রথম দিন থেকে, আমি ইলেকশনের 2 দিন আগে থেকে এই ঘটনা জানি। আমার কাছে অল মেসেজ এসছে। আমরা দিল্লিতেও খুব শীঘ্রই বিজেপি বিরোধী পার্টিগুলো মিলিত হচ্ছি, এবং সেখানে আমরা আমাদের কর্মসূচি দেশ জুড়ে ঠিক করব। একটু অপেক্ষা করুন। আজকে যেমন 7টা পর্যন্ত ধর্ণা চলবে, তেমনি মনে রাখবেন 4 তারিখে আমি আপনাদের রিকোয়েস্ট করব, যে যার এলাকায় যত মনীষীর মূর্তি আছে, না থাকলে ফটো লাগাবেন। মনীষীর মূর্তির সামনে দাঁড়িয়ে যদি 5 জন করেও জড়ো হন, দাঁড়িয়ে শৃঙ্খল বন্ধন করে মূর্তিটাকে ঘিরে মাল্যদান করবেন এবং প্রতিজ্ঞা করবেন, শপথ নেবেন, জীবন দিয়ে এই যুদ্ধ আমরা লড়াই করব এবং আমরা জিতব। আমি নিজেও কয়েকজন মনীষীর গলায় মালা দিতে বেরোবো। আমি যে কোনো জায়গায় যেতে পারি, আমার সাথে একটা গাড়ি থাকলে প্রবলেম কি আছে? মনীষীদের গলায় মালা দিতে তো আমায় কেউ বাদ দিতে পারে না, আমায় আটকাতে পারে না। তাহলে কি মাকালী মন্দিরেও আমি যাব না? না দক্ষিণেশ্বরে যাব না? না ষোলোআনায় যাব না? না গুরুদ্বারায় যাব না? না সিস্টারদের মিশনে যাব না? সব জায়গায় যাব। মনীষীদের গলায়ও মারা যাব, সর্বধর্ম সমন্বয়ও করব। আমার আপনারাও নিজেদের এলাকায় 2 থেকে 4টে পর্যন্ত এই কর্মসূচিটা করুন। 3টে থেকে করুন, কারণ ওই দিন ফ্রাইডে আছে, জুম্মা বার আছে,
নামাজের টাইমটা বাদ দিয়ে। এই যারা আসছে তাদের আটকাবেন না, আসতে দিন। আপনারা এখানে পারমিশন দিয়েছেন আসতে, সুতরাং আটকাবার কোনো অধিকার আপনাদের নেই ব্যারিকেড করবার। ঢুকতে দিচ্ছে না মানে আপনারা এটা বলেছেন ওয়াই চ্যানেলে ঢুকে আপনারা করুন। কেন ঢুকতে দেবে না? আপনাদের কথা মতোই তো আমরা এখানে করছি। চারিপাশ ঘেরাও করে রেখে দিয়েছেন, তার মানে আমাদের কি নজরবন্দি করে রেখে দিয়েছেন? এটা কি একটা জেল বানিয়েছেন? এটা একটা কারাগার বানিয়েছেন? তার মানে এটা আমাদের ধর্ণা মঞ্চটাকে ধিক্কার জানাই বিজেপিকে। পুলিশের কোনো দোষ নেই, তাদের আমি দোষ দেব না। রাজা অর্ডার দেন, অন্যরা পালন করেন। এটা কি আপনাদের রাজধর্ম? কাকে দিয়েছেন রাজার পর? ধর্ণা মঞ্চটাকে ঘিরে পুরো একটা কারাগার বানিয়ে দিয়েছেন। এটা আমাদের ভালো হয়েছে। পুরো দেশবাসী কিনে ভাই তোমরা চুপ না করলে কি করে আমার কথা শুনবে? ভাই আমিও তো মানুষ। আপনারা যতক্ষণ সাইলেন্ট না হবেন আমি বলবো না। ভিডিও করবার জন্য যারা ঠেলাঠেলি করছেন তাদের অনুরোধ করবো তারা চলে যান। আমার দরকার নেই, আমার কোনো পাবলিসিটির দরকার নেই। দয়া করে আপনারা চুপ করুন। দিদি এত জোরে চিৎকার করতে পারছেন না, ওনাকে বলতে দিন। প্লিজ কথা বলবেন না, প্লিজ সবাই নিজেরা চুপ করুন। আর বড় পুলিশকে রিপোর্ট করছি, সবাইকে আসতে দিন। আর পুলিশকে আমরা অনুরোধ করছি, আমাদের বন্ধুদের আটকাবেন না। আমাদের নেতাদের, কর্মীদের, বন্ধুদের ব্যারিকেড করে আটকাবেন না। আপনাদের পারমিশন দেওয়া পুলিশের আসতে আসতে দিদি বলবেন আসতে। কল্যাণ বলে এসছে, বললো চারিদিকে সব বন্ধ করে রেখে দিয়েছে, আমরাই আসতে পারছিলাম না, ব্যারিকেড করে রেখেছিল। ব্যারিকেড খুলে আমাদের আসতে হলো। এ আবার কি অন্যায়! আমার দরকার নেই টিভিতে দেখাক বা না দেখাক, আমরা চাই না আমাদের টিভিতে দেখাক। টিভি দেখবেন না, সোশ্যাল নেটওয়ার্কের অনেক বন্ধু আছে, তাদেরটা দেখে নিন, আমার ফেসবুক লাইভ দেখে নিন।